প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের মিত্র 11 দলীয় জোট শুরু থেকেই এই সংশোধন কমিটির বিরোধিতা করে আসছে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এই কমিটি গঠিত হওয়ায় সংবিধানের মতো একটি মৌলিক বিষয়ে রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন নিয়ে নতুন করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে কিনা এটি নিয়ে এখন প্রশ্ন। আমি তাহসিন রিয়াজ আপনাকে দিয়ে শুরু করি। দেখুন, আমরা ইতিমধ্যে একটা ক্রাইসিস, আমাদের তো আসলে আমরা ক্রাইসিসের মধ্যে দিয়েই যাচ্ছি, একের পর এক জটিলতা তৈরি হচ্ছে। সেই জটিলতার মধ্যে আরেকটা নতুন জটিলতা এখন তৈরি হলো। দেখেন, এই আলোচনাটাকে আমরা জিয়ে রেখেছি। আমি জাস্ট আলোচনা শুরু করার আগে এটা বলি, এই আলোচনাটা কিন্তু নতুন না। আপনি দেখবেন যে ঠিক নির্বাচন পরবর্তী সময়ে যখন গোটা গণভোট এবং যে প্রক্রিয়া গণভোট হলো এবং পুরো সামগ্রিক প্রক্রিয়াকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো, তখনই কিন্তু আলোচনাটা আসলে চাউর করেছিল এবং এই আলোচনাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে করেছি। মাঝখানে যেটা হয়েছে, আসলে দীর্ঘ বাজেট অ্যান্ড আরও আনুষঙ্গিক আলোচনার ভিড়ে এই আলোচনাটা আসলে স্তীমিত হয়ে গিয়েছিল, কিন্তু আলোচনাটা শেষ হয়ে যায়নি। আমরা এই কথাগুলো আপনাদের এই শোগুলোতে বলেছি যে আলোচনাটা শেষ হবার নয়। আসলে কেন? একেবারে গাঠনিক বিষয়বস্তু, এটা একেবারে ফান্ডামেন্টাল থিংস। কেন গণভ্যুত্থান পরবর্তী ক্রাইসিসগুলো কী এবং এত বছরের যে ক্রাইসিস, বিগত 16 বছরের যে ক্রাইসিস, এই ক্রাইসিসের বেসিসটা কী ছিল, কী পরিবর্তনটা আসলে আমরা মৌলিক জায়গা থেকে চাই। দেখেন, একটা সাধারণ মানুষ যে রাস্তায় ঘোরাফেরা করে, একেবারে সাধারণ মানুষ, সে কিন্তু সংবিধানের মারপেট জটিলতা বোঝে না কিন্তু। সে বোঝে না সংস্কার কী, সে বোঝে না সংশোধন কী। দুইটা শব্দের যে মৌলিক পরিবর্তন সেটা সে বোঝে না। কিন্তু খেয়াল করে দেখেন, তাকে যদি আপনি এক বাক্যে জিজ্ঞেস করেন যে আপনি এই যে নির্বাচন হইলেই নির্বাচনের সময় যে ধরনের জটিলতা তৈরি হয়, পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, সেই জায়গা থেকে উত্তরণ চান কিনা, সে বলে আমি চাই। তাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে 16 বছর ফ্যাসিস্ট ছিল, এরকম ফ্যাসিস্ট চান কিনা, সে বলে চাই না। সে কিন্তু বোঝে না যে এই ফ্যাসিস্ট তৈরি হয় কীভাবে। এই ফ্যাসিস্ট যে সাংবিধানিক জটিলতার মধ্যে দিয়ে তৈরি হয় এবং এটা যে সেটেল ডাউন করতে হয়, এটা যে একটা রাজনৈতিক একটা ঐক্যমতের ভিত্তিতে এটাকে যে অ্যাড্রেস করতে হয়, সেটা কিন্তু সে বোঝে না। সে কিন্তু সমাধান চায়, সমাধানের প্রক্রিয়াটা তো সে বোঝে না। ফলে দেখেন, এই আলোচনাটা কিভাবে জিয়ে রাখলাম, ওই আবার টার্মিনোলজিক্যাল ডিবেট, সংবিধান সংশোধন, সংবিধান সংস্কার। ফলে কি হয়েছে, আমরা প্রথম থেকে বলেছি যে ইভেন আমি না, ধরেন আমাকে রেফারেন্স করার দরকার নেই, সালাউদ্দিন ভাই বলেছে না, সালাউদ্দিন ভাই কী বলেছিল সেমিনারগুলোতে, বিভিন্ন বক্তব্য বিবৃতিতে, এখন তিনি আইনের ব্যাখ্যা বিবৃতি করেন, তাকে জিজ্ঞেস করার পর তিনি বলেছিলেন যে এই গণভোট, খেয়াল করেন শব্দটা, এই গণভোট এমপিদেরকে একটা গাঠনিক পাওয়ার দিবে, ফলে সে কি করতে পারবে, তার ডুয়েল রোল প্লে করার ক্ষমতা থাকবে। একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড একটা এমপি শুধুমাত্র সে একটা মেম্বার অফ দি পার্লামেন্টের রোল প্লে করবে না, সেখানে সে প্যারালালি সংবিধান সংস্কার পরিষদের একজন সদস্য হিসাবে সে রোল প্লে করবে। এবং এই সংসদটা ফাংশন করবে দুভাবে, একটা গতানুগতিক আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং প্যারালাল আরেকটা অধিবেশনে তারা সংবিধানকে কীভাবে আমরা সংস্কার করতে পারি, সংবিধানের কাঠামোগত কোন মৌলিক পরিবর্তনগুলো নিশ্চিত হওয়া জরুরি, যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এত ডিবেট। দেখেন, কেন এখন সংস্কার প্রয়োজন, সংশোধন না কিন্তু সংস্কার কেন বলছি, কারণ যতগুলো থটফুল আলোচনা এই যে লম্বা সময়ের সংস্কার পরিষদের আলোচনা হয়েছে মিস্টার আলী রিয়াজের নেতৃত্বে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সংশোধনগুলোকে যদি আপনি আপনার সংবিধানে কম্পাইল করতে চান, খেয়াল করি, তখন আপনার সংবিধানের ফান্ডামেন্টাল যে পিলারগুলো, এই পিলারগুলোতে ধাক্কা লাগে। ফলে কি হয়, ফলে আপনি এটাকে টিপিক্যাল কোনো সংশোধন দিয়ে এটাকে আপনি অ্যাড্রেস করতে পারেন না। এটা একেবারে পরিপূর্ণ সংস্কারের প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যেতে হয়। এই কথাগুলো নতুন না, এই আলোচনাগুলো আজকে আমরা নতুন শুনছি না, এই আলোচনাগুলো রাজনীতিবিদরা আজকে নতুন শুনছেন না, যে এমপি মন্ত্রীরা আজকে এখানে বসে আছেন তারা নতুন শুনছেন না, কিন্তু তারা বাহানা করছেন, ভান ধরছেন, তারা আজকে নতুন শুনছেন। এই আলোচনাগুলো হয়েছে, তারাই করেছেন এই আলোচনাগুলো। আপনাকে রিকল করাই দিই, 5 অক্টোবর অথবা অগাস্ট সংস্কার কমিশনের আলোচনা, পুরো এন্ড টু এন্ড স্পিচ সালাউদ্দিন ভাইয়ের সেখানে আছে। তিনি এই পরামর্শটা দিয়েছেন গণভোট যে করা যাবে এবং গণভোট যে একটা এমপিকে, একটা মেম্বার অফ দি পার্লামেন্টকে একটা গাঠনিক পাওয়ার দিবে, যেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলা হয়, এই পাওয়ারটা যে তাকে দিবে, এই কথাগুলো তার মুখস্থৃত বাণী, তার কথা। এখন তিনি ভুলে যাচ্ছেন, ফলে দেখেন জটিলতা তৈরি হয়েছে। আজকে ওয়াকআউট হয়েছে,
এবং হ্যাঁ, আপনারা এবং- কি এরকম কোনো শঙ্কা করেন যে এটা আসলে জুলাই সনদকে পাশ কাটানোর জন্য এই প্রক্রিয়া? দেখেন, তারা জুলাই এভাবে- সনদের অনেকগুলো বিষয়বস্তু ইতিমধ্যে সরকার পাশ কাটিয়েছে। তারা বলে না হরফে হরফে অক্ষরে অক্ষরে পালন করবে, আসলে হরফ অক্ষর এগুলো অনেক কিছু গায়েব হয়ে গেছে। এখন বলতে পারেন যে হরফ কতগুলা বাদ হয়েছে, ফিউ বাদ হয়েছে, বাট হয়েছে তো অক্ষর অক্ষরে পালন করা আদতে হচ্ছে না। আপনি এই যে স্থানীয় সরকারের আলোচনাটাতে ঢুকেন, সেম কাহিনী হয়েছে। আচ্ছা। তারা বলছে যে আচ্ছা। এই আলোচনাটা আমরা করছি। আমরা আসবো, আমরা আমি শেষ আসবো। লাইনটা এই একটু বলি, আলোচনা ফারাবিবে, শেষ লাইনটা বলি। ফলে কি হয় দেখেন, মানে একদম ফান্ডামেন্টাল লাইনটা যেটা গুরুত্বপূর্ণ বোঝা, সেটা হচ্ছে যে এই জটিলতাটা যদি আপনি জিয়ে রেখে সংবিধান সংশোধন করেন, খেয়াল করে দেখেন বিরোধী দল সেখানে নাই কিন্তু। ফলে আপনি করে ফেললেও এটা লেজিটিমেসি হারাবে। আপনি করতে পারেন গায়ের জোরে, কিন্তু লেজিটিমেসি হারাবে। ফলে আপনি মানে ফলে পথ খুঁজেন, সমাধানের পথ খুঁজেন, আমরা এটা চাই। রাইট, That's it. ওকে। ডক্টর সাখাওয়াত, যদি এই বিষয়টা নিয়ে বলেন। সরকারের অবস্থান হচ্ছে পরিষ্কার মোটামুটি যে সরকার আইনি ও সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে সংশোধন নাকি সংস্কার, যেই আলোচনাটা শুরু থেকে এবং যেই বিতর্কটা শুরু থেকে বিরোধী দলের অবস্থান পরিষ্কার, যেটা তিনি বলছিলেন যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী জোটের দাবি হচ্ছে যে বিদ্যমান সংবিধানের আংশিক সংশোধন নয়, বরং সামগ্রিক সংস্কার করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা বললাম, যে ব্যাকগ্রাউন্ডটা শুনলেন, এখন মানে দলীয় অবস্থান কি? আমার কাছে মানে এই দুইটা শব্দ নিয়ে দুই পক্ষ একটা ইগোতে ভুগছে, সংস্কার না সংশোধন। আপনি সংশোধনকে সংস্কার মানবেন না? সংশোধন কি সংস্কারের একটা পার্ট না? এটার মধ্যে দুইটাই আলাদা সংজ্ঞা আছে, সংস্কার এবং সংশোধন। সংশোধনের মাধ্যমে সংস্কার করা যায়, এটা মানবেন না? মানবেন কিনা? সংশোধনের মাধ্যমে সংস্কার, জি। তাহলে এবার বলি, হ্যাঁ। জুলাই সনদের সুন্দর সেই লাল হলুদের মলাটের বইটা চেহারা মনে আছে না আপনার? জি জি জুলাই সনদে কয়টা পয়েন্ট আছে? 83টা। জি। 83টা পয়েন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক এবং খ। কতে আছে 1 থেকে 47টা, এবং এই কয়ের হেডলাইনে বইটায় লেখা আছে ক, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ, জুলাই জাতীয় সনদের ভাষ্য, রাজনৈতিক দল ও জোটের মতামত, এই পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে কোন কোন দল, অনেকগুলা দল, তাদের ক্রমিক নাম্বার এবং কারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার নোট সহ। আপনার বিশ্বাস না হলে একটু বড় করে দেখিয়ে দিই। জি। তার মানে সংশোধনের মাধ্যমে সংস্কারের বিষয়সমূহ, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে আলাদা আলাদা শব্দ ব্যবহার করার উদ্দেশ্য কি? তার মানে হচ্ছে গিয়ে এই বিদ্যমান সংবিধান রেখে তার মধ্যে যেই ধারাগুলো দেশকে অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী পদ্ধতিতে যেতে সহায়তা করে ক্ষমতাসীনদের, জনগণের অধিকারকে সংকুচিত করে, যে ধারাগুলো সংবিধানের, সেই ধারাগুলো তারা কোনোটা বাদ দিবে, কোনোটা পরিবর্তন করবে, আবার প্রয়োজন বোধে কোনো ধারা সংযোজন করবে। এই যে সংযোজন, বিয়োজন এবং পরিবর্তন, এই তিনটা মিলেই হচ্ছে সংশোধন। এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে, এবং 72-এর সংবিধানকে প্রথম তো আওয়ামী লীগই সংশোধন করে গণতন্ত্র থেকে বাকশালে নিয়ে গেল। সুতরাং এই যে বহুবার যে সংশোধন হয়েছে, সর্বশেষ শেখ হাসিনার আমলে এই সংবিধানটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছে। সেইখান থেকে এখন এক পক্ষের যে চাওয়া, সেটা তো বিভিন্ন কথায়ও তাদের আসছে, এই সংবিধানটাকে তারা পুরোপুরি ফেলে দিতে চায়, নতুন করে পুনর্লিখন, আবার লিখবে সংবিধান, এই দাবি তো আছে একটা পক্ষের। বিএনপি সেই দাবির পক্ষে একমত নয়, কারণ বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটা দেশে মুক্তিযুদ্ধের পরবর্তী যে সংবিধান রচিত হয়েছে, সেটা আমার মুক্তিযুদ্ধের সঙ্গে সেটা অনেকাংশে গাথা, তার মধ্যে সেটাকে আমরা পুরোপুরি ছুঁড়ে ফেলে না দিয়ে তার মধ্যে গ্রহণযোগ্য অংশ রেখে বাকি সংযোজন বিয়োজন করে, অর্থাৎ সংশোধনের মাধ্যমে আমরা এটাকে এই সময়কার উপযোগী করব এই জুলাই সনদের ভিত্তিতে। আচ্ছা, জুলাই সনদের ভিত্তিতে, কারণ জুলাই সনদের ভিত্তিতে এবং সেটার ব্যাপারে তারও এক ধাপ এগিয়ে বলছে যে আমরা জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব। তার মানে হচ্ছে যেখানে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে সব দল একমত হয়েছে যেখানে, সেটাই তো অক্ষর অক্ষরে পালন করা, সেটা করা। এবার আসেন খ নাম্বার, যেটা 48 থেকে 83,
এইটার হেডলাইন ছিল আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয়সমূহ। দুই ভাগে তো ভাগ করেছে, এই এনসিপি এবং এই জামায়াত ইসলাম তখন সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার, ওই কথাটা এই হেডলাইনটা মেনে নিয়েছিল কেন? সংশোধন এখন এত অ্যালার্জি হলো কেন? এরপর আসেন এই সংবিধান যখন এই যে গণভোটের অনুসারে শপথ পড়া, সেটা নিয়ে বিএনপির পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছে। আপনার এখানে অনেক আলোচনা হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে বিএনপি তখন গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন অপরিহার্য এবং সেটার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কৌশলগত কারণে তারা মেনে নিয়েছিল। এই কথা খোলা মনে তারা বলেছে যে তাদের একটা কৌশলে তাদের এমন একটা ট্র্যাপে ফেলানো হয়েছিল যে গণতন্ত্র উত্তরণের জন্য যে অত্যাবশ্যকীয় নির্বাচন, সেই নির্বাচনের পথে হাঁটবার জন্য এছাড়া বিকল্প পথ তৎকালীন সরকার এবং জামায়াত এনসিপি এই ত্রিমুখী যে সন্ধি তাতে রাখেনি। এখন আসার পরে তারা শপথ পড়ল না, জামাত পড়ল 2/3 মেজরিটি তারা, এবং এটা ইনভ্যালিড হয়ে গেল 30 দিনের মধ্যে যেহেতু পড়া হয়নি। এরপরে বিএনপি বলল সংবিধান সংশোধনের জন্য ওই জুলাই সনদ সাপেক্ষে 17 সদস্যের একটা কমিটির প্রস্তাব দিল, যেই 17 সদস্যের মধ্যে 5 জন বিরোধী দলের থেকে রেশিও অনুসারে পায় 5 জনের নাম আহ্বান করলো। 5 জনের নাম তারা দিল না দিয়ে বসে থাকলো গো ধরে, এবং পরে জামায়াতের আমির সংসদীয় বিরোধী দল নেতা তিনি বললেন যদি এটা সংবিধান সংস্কারের জন্য কমিটি হয় আমরা যাব। সমস্যাটা ঠেকে থাকলো সংশোধন আর সংস্কারে। আসলে সংস্কার নাম দিল যে কাজ হবে এই কমিটিতে, সংশোধন নাম দিল ওই কাজই হবে। উচিত ছিল সরকারি দল বিরোধী দল বসে সংবিধান সংশোধন শুধু শব্দের পার্থক্য, হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি তাই। কিন্তু আপনি এটা ছোট করে বলবেন যে তাহসিন রিয়া যে প্রশ্নটা তুললেন যে লেজিটিমেসির একটা ব্যাপার আছে না, সরকারি দল তার 2/3 সংখ্যাগরিষ্ঠতার কারণে সে এটা পাশ করেও নিল। এই কমিটি 12 সদস্যের এই কমিটি যে সুপারিশগুলো দিল তার ভিত্তিতে যেই সুপারিশগুলো আসলো তার ভিত্তিতে ধরেন সবকিছু পাশ হয়ে আসলো, কিন্তু সেটা কি বিরোধী দলের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে কিনা? তাদের ওয়াকআউটের মাধ্যমেই তো তাদের প্রশ্ন উত্থাপন করে। সরকারি দল এখন কি করতে পারে বলেন? হয় বিরোধী দলের চাওয়া মতো সংস্কার শব্দটা, সংশোধন বাদ দিয়ে সংস্কার শব্দটা নিয়ে কমিটি করতে পারতো, তারা মেজরিটি আছে, আলটিমেটলি নাম যাই দেখ, হেডলাইন যাই দেখ, এই যে এখানে বললাম না যে জুলাই সনদে তো সব দল সম্মিলিতভাবে একমত হয়েই লিখেছে সংশোধনের মাধ্যমে সংস্কার, তারা এইখানে এই লাইনটাই আনতে পারতো, সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের জন্য কমিটি। এইটা হইলে সংশোধনও থাকলো, সংস্কারও থাকলে। আসলে মনে হয় এদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ঘাটতি আছে। এখন যে কোনো কারণে হোক, ইগোইস্টিক পজিশন থেকে হোক, বিরোধী দলেতে 5 জন দিবে না। তারা ভেবেছে যে এইখানে 2/3 ওরা, রেশিও অনুসারে ওদের 12 জন, আমাদের 5 জন, আমরা গেলেও যা হবে, না গেলেও তাই হবে। কিন্তু গেলে যে তারা এইখানে একটা ডিবেট করতে পারতো এবং জনগণের সামনে তুলে ধরতে পারতো যে সরকারি দল যে বলেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আমরা এইখানে আর্গুমেন্ট দাঁড় করাচ্ছি, কিন্তু আমরা আমাদের এই কথা মানছি না। পরিষ্কার সেই জায়গায় আপনার মোটা দাগে আপনার ইয়া হচ্ছে যে ইগো থেকে আসলে প্রশ্নের উদ্রেক করবে কিনা। সরকারি দল তাদেরকে বিধি মোতাবেক আহ্বান করেছে, বিরোধী দল যাওয়ার সময় পার হয়ে যায়নি, আমার মনে হয় আলোচনা সাপেক্ষে আবারও দিতে পারবে যদি না দেয়। সরকারি দল যদি এই 12 সদস্য মিলে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন যে অঙ্গীকার তারা করেছে যে অক্ষর অক্ষরে পালন করবো, এটা যদি তারা নিজেরাও করে তাহলে বিরোধী দলের খুব বেশি আপত্তি থাকলেও মানুষ গ্রহণ করবে না। আর যদি সরকারি দল চালাকি করে যে অক্ষর অক্ষরে পালন করতে গিয়ে বাক্যে বাক্যও পালন না করে, তাহলে তারা প্রশ্নবিদ্ধ হবে। আচ্ছা, আসিফ বিন আলী। দেখেন, আমার সহ আলোচক দুইজনের কথা শুনছিলাম, মানে আমি যদি খুব সহজ করে বলি, অ্যামেন্ডমেন্ট নাকি রিফর্ম, আমার বাংলায় দখল একটু কম, তাই আমি টার্মিনোলজিক্যালি অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মে ঢুকবো। সরকার অ্যামেন্ডমেন্ট চাচ্ছে, অ্যামেন্ডমেন্টের মূল কথা হচ্ছে কাঠামোর পরিবর্তন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় চেঞ্জ করা যাবে। বিরোধী দল রিফর্ম চাচ্ছে, তার মানে কাঠামো চেঞ্জ করে ফেলতে হবে, ওরা একটা নতুন সংবিধান দিতে হবে, এই তো বিতর্ক। এখন দুটো দলই ইলেকশনে গেছে, ইলেকশনে আমরা দেখেছি দুটো ধারা ছিল, একটা ছিল হচ্ছে সরকার 2/3 মেজরিটি পেয়েছে, আর একটা হচ্ছে গণভোট, এবং গণভোটে রিফর্মের পক্ষে রায় এসছে। অন্যদিকে ভোটে অর্থাৎ ইলেকশনে অ্যামেন্ডমেন্টের পক্ষে রায় আসছে। এখন আপনি কোন দিকে যাবেন? এই যে রাজনৈতিক জটিলতা, মানে ইলেকশনের দিকে যদি আপনি তাকান, রিফর্মের পক্ষেও রায় আসছে, অ্যামেন্ডমেন্টের পক্ষেও রায় আসছে, সরকার বলতেছে আমার মেজরিটি 2/3,
আমি অ্যামেন্ডমেন্ট করব। বিরোধী দল যদিও তারা 2/3 মেজরিটি পায়নি, কিন্তু তারা বলছে যেহেতু মানে গণভোটে জিতেছে অতএব রিফর্ম লাগবে। এই যে সংকটটা, এই সংকটের দায় আসলে মূলত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় তারা সংস্কার নিয়ে যে রাজনীতি করেছে। দেখেন আজকে যে 12 সদস্য বা 17 সদস্য যে কমিটিগুলো হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট রিফর্মের যে এন্টায়ার বিতর্ক, এর অন্যতম একটা এন্ট্রি পয়েন্ট যদি আপনি চিন্তা করেন, জুলাই অগাস্টের আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে একটা অটোক্রেটিক গভর্নমেন্টের যখন পতন ঘটলো, সেই গভর্নমেন্ট পরবর্তীতে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলো, তাদের তো একটা দায়িত্ব ছিল যে একটা মানে ট্রানজিশন প্রসেসের মধ্য দিয়ে ডেমোক্রেসিকে স্মুথ করা এবং ডেমোক্রেসির ফেরত আসাতে যাতে মানে নতুন করে বাধা তৈরি না হয়। আমরা যদি ওই 2 বছরের রাজনীতি খুব ক্লোজলি দেখি, আমরা দেখব যে ওই 2 বছরের রাজনীতিতে যারা রাজনীতির ক্রীড়ানক ছিলেন তারা এইটাই চেয়েছে, যে যাতে বিরোধী দল এবং সরকার মুখোমুখি থাকে এবং 17 সদস্যের কমিটি না হয়, যে জিতে সেই যাতে যায়। কারণ আপনি মানে আপনি যদি ক্লিয়ারলি দেখেন, কারণ মানুষ রিফর্মের পক্ষেও রায় দিয়েছে, অ্যামেন্ডমেন্টের পক্ষেও দিয়েছে। এবার আসা যাক যে সরকার কি করেছে। দেখেন বিএনপির দিক থেকে বিএনপির ওপর একটা নৈতিক বাধ্যবাধকতা আছে যে তারা যে প্রমিসগুলো করেছে সেই প্রমিসগুলো তাদেরকে রাখতে হবে। কিছু জায়গায় ব্যত্যয় ইতোমধ্যেই ঘটেছে। একটা হলো হিউম্যান রাইটস কমিশন, আর একটা হলো স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন সচিবালয়ের যে আলাপগুলো এসছে, এই জায়গাগুলোতে বিএনপি ইতোমধ্যে ব্যত্যয় করেছে। এখন এইটা নিয়ে আমি বিএনপির সমালোচনা করব, বাট অ্যাট দ্য সেম টাইম বিরোধী দলের পক্ষ থেকে যে রিফর্ম অর্থাৎ একদম নতুন সংবিধান চাওয়া হচ্ছে, এইটার এজেন্ডা কি, এইটার উদ্দেশ্য কি? দেখেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমার একজন সহালোচক তাসনিম সাহেব বলছিলেন যে ফ্যাসিস্ট সাংবিধানিক জটিলতার মধ্য দিয়ে তৈরি হয়। আমি তার সাথে সসম্মানে দ্বিমত করছি অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। ফ্যাসিস্ট সাংবিধানিক জটিলতার মধ্যে দিয়ে তৈরি হয় না, ফ্যাসিস্ট তৈরি হয়ে সে সাংবিধানিক জটিলতা তৈরি করে। আমাদের ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা সেখানেই হয়েছে। বাংলাদেশের 72-এর যে সংবিধান, আসলে কি সংবিধান অলওয়েজ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, নিডের প্রয়োজন হয়, তাই একক সংবিধান বলে কিছু থাকে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা আসলে ছিল সংবিধান করার নির্বাচন এক অর্থে। সেই সময় পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, 90 থেকে 93% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। মানে আপনি চিন্তা করেন কোন পাগল হলে 90-93% মানুষ কেন একটা দলকে ভোট দিবে? তার মূল কথাটা ছিল যে একটা প্রত্যাশা অনুযায়ী একটা রাষ্ট্রের শাসন কাঠামো আসবে। পরবর্তীতে 72 যখন সংবিধানটা হয়েছে, মোটামুটি সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, আমি নিজে এটা নিয়ে কামাল হোসেন সাহেবের একটা ইন্টারভিউ করেছি পেলগ্রেভ থেকে, দ্য মেকিং অফ বাংলাদেশ কনস্টিটিউশন বলে একটা চ্যাপ্টারও পাবলিশ করেছে এই ব্যাপারে। কামাল হোসেনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এত জলদি সংবিধান কি করে বানালেন? তার উত্তরটা ছিল যে আসলে তারা সংবিধান নিয়ে 66 থেকেই কাজ করছিল এবং পরবর্তীতে মানে ফেডারেলের পাকিস্তান অংশটা বাদ দিয়ে ইউনাইটেড মানে বাংলাদেশের একটা অংশ, সেই অংশটা রেখে তারা মূল কাঠামোটা নিয়ে আসছে এবং 6 দফা এবং পরবর্তীতে 70-এর নির্বাচনের প্রেক্ষিতে। এখন এই সংবিধান আপনি যদি গ্রসলি দেখেন, এটা পারফেক্ট না, আবার ইমপারফেক্টও না। তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে যে জায়গাগুলোতে ইমপারফেক্টনেস আছে, যেটা কিছু শাসনতান্ত্রিক জটিলতা তৈরি করছে, সেটাতে কিভাবে আলাপ আলোচনার ভিত্তিতে আরো বেটার করা যায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জুডিশিয়ারিকে এম্পাওয়ার করা, হ্যাঁ, এক্সিকিউটিভের ভেতরে আর একটু চেক অ্যান্ড ব্যালেন্স রাখা, এই জায়গাগুলোতে। তাই তো এখন আপনি আমাকে বলেন যে সংবিধানের মূল নীতি পরিবর্তন করে আপনি কোন শাসনতান্ত্রিক সহজ ব্যবস্থা তৈরি করবেন? যে মানে একটা সময় তো আমরা দেখলাম যে ইভেন প্রজাতন্ত্র নিয়েও মানে হচ্ছে, বিতর্ক হচ্ছে, এগুলো কুতর্ক বলে। দেখেন আমি খুব একটা লাইনে যে সামারিটা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে সরকার বিরোধী দলের যে অ্যামেন্ডমেন্ট ভার্সেস রিফর্ম আমরা দেখছি, সেটা অত্যন্ত বুদ্ধিমান কিছু লোক ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় তারা তাদের মাথা খাটিয়ে এই প্লটটা রেডি করে রেখে গেছে এবং আমরা আমাদের বাংলাদেশের রাজনীতি আগামী 10-15 বছর এই যে মানে কি বলবো যে একটা মানে এজেন্ডা ভিত্তিক চেঞ্জ, সেইটার একটা কুফলাফল ভোগ করবে। আচ্ছা, পরিষ্কার। তাহসিন রিয়াজ, আপনি কি বলবেন যে ডক্টর সাখাওয়াত হোসেন যেই কথাটা বলেছেন যে এটা আসলে সরকারি দলেরও কোনো ক্ষেত্রে এবং বিরোধী দলের কোনো ক্ষেত্রে যে ইগো একটা বিষয় এখানেই সামনে আসছে। এখানে 17 সদস্য থেকে 12 সদস্যের এই কমিটি যদি আসলে শব্দগত পার্থক্যই এখানে মূল কিনা, সেই বিষয়টা নিয়ে আপনি বলবেন কিনা? দেখেন, এই আলোচনার সাথে আমি 100% মানে একমত যে ম্যাটার অফ ইগো। এখন ম্যাটার অফ ইগোটা আসলে কার? ভাই বলতেছে দুইজনেরই, কিন্তু দেখেন পুরো আলোচনাটা খেয়াল করেন, পুরো আলোচনাটাই কিন্তু ভাই এটাই বুঝাইছেন যে এই ইগোটা শুধু বিরোধী দলের।
না 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 আমি তো বললাম যে this is এই unfortunate. জুলাই সনদের যে কতের যে হেডলাইনটা, হ্যাঁ আমি ওইটাকে বেস ধরে কমিটির নাম করলেই হইতো ওইটার- যে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের জন্য কমিটি। ওইটার কাউন্টারটা তাহলে তো হয়ে যেত। আচ্ছা, ওইটার দেখি কাউন্টারটাই আমি কি- দিই। কি ফলে বলে দেখেন counter? আসলে মানে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ইটস নট আ ম্যাটার অফ ইগো ইভেন এনিমোর, এটা ইগোর ফ্যাক্ট না। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আপনি কি কি বলছেন, কি মানতেছেন, কি করতেছেন। মানুষ কিন্তু এখন ওইভাবে করে অ্যানালাইসিস করতেছে। আর সবচেয়ে বড় সমস্যাটা কি হয়ে গেছে জানেন? সমস্যা না, এটা অ্যাডভান্টেজ হচ্ছে ইয়াং জেনারেশন স্পেশালি জেনজিদের কাছে তো আসলে এভিডেন্সের সব কিছু সংরক্ষণ আছে। ফলে তারা দুইটা বক্তব্যকে পাশাপাশি রাখতেছে। ভাই যেটা বললেন না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে দেখেন জুলাই সনদকে আপনি অক্ষরে অক্ষরে মারবেন। আমি যেটা বললাম, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মারতে গিয়ে আপনি 3টা জায়গায় কমিটমেন্ট করছেন, একটা জায়গায় না। কিন্তু ধরে নেই জুলাই সনদ প্রতারণার দলিল অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট পার্টি, কিন্তু আপনি যে ইয়াটা করলেন, আপনি যে ম্যানিফেস্টোটা দিলেন, ওটা তো প্রতারণার দলিল না, ওটা তো আপনি লিখছেন নাকি অন্য কেউ এসে লিখে দিয়ে গেছে। আপনি যে 31 দফা দিলেন, সেটা তো প্রতারণার দলিল না। 31 দফাকে আপনি একটা হলি স্ক্রিপ্টের মতন করে দেখেন বিএনপি, এবং মানে লিটারালি তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন এটা মুখস্থ করানো হয়। এটা কাইটা ভাইবার মতন হয়ে গেছে, যে এটা ভালো বলতে পারবে তার পোস্ট তো উপরে হবে। এই দুইটা দলিলে তাহলে তো গুড, এইভাবে পদ দিচ্ছে, ইট ইজ আ ভেরি গুড থিং, কিন্তু মানতেছেন না তো। আচ্ছা। এটা হলো যে আপনি যে হাফেজ বানাইতেছেন, কিন্তু মানে হাফেজরে এরপর এক্সিকিউশনের জায়গায় আপনি পদ দিয়ে দিতেছেন, কিন্তু এক্সিকিউশন হেফজের বাইরে গিয়ে করাইতেছেন। তো গুড, ভেরি গুড, বাট ওইটার এক্সিকিউশন থাকতে হবে তো। ফলে কি হয়েছে দেখেন, দুইটা দলিলেই দি ভেরি মানে কম্প্রিহেন্সিভ দলিল, কিন্তু একটা লিগ্যাল কমিটমেন্ট, রিটেন কমিটমেন্ট টু দি পিপল। এই দুইটা দলিলে আপনি বলছেন কি, ক্লিয়ার শব্দে লেখা আছে, ইংলিশ বাংলা দুইটাই খুলে দেখেন। আপনি বলছেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট আপনি করবেন বিচার বিভাগের জন্য। কমিটমেন্ট কে করছে? বিএনপি করছে। কোথায় করছে? জুলাই সনদে করে নাই, তার ম্যানিফেস্টোতে করছে, তার 31 দফায় করছে। কিন্তু আপনি এটা উল্টা দিলেন। আপনি বললেন স্থানীয় সরকার লোকজনকে আপনি কি করবেন না, আপনি প্রশাসককে আপনি উইথড্র করবেন না উইদাউট এনি কজ। মইরা গেলে অথবা তার বিরুদ্ধে যদি কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়, অনলি 2 ইস্যু মেনশনড, সেটাকে উল্টাই দিলেন। আপনি বললেন জনগুরুত্বপূর্ণ ইস্যু, যে জনগুরুত্বপূর্ণ এই যে একটা টার্ম, এই টার্মটা আপনি দেখেন যে কারোর উপর সেট, ওই যে আমরা 3জন বসে আছি না, 3জনের যে কারোর উপর এটা সেট করা যাবে। আপনাকে আমি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই টকশো থেকে বের করে দিতে পারবো। কোন একটা শব্দকে ধরে আমি বলবো যে ফারাবি ভাই জনগুরুত্বপূর্ণ ইস্যুকে আঘাত আনছেন, ফলে আজকে থেকে তিনি এই টকশো থাকতে পারবেন না। ইটস ভেরি ইজি। বুঝি নাই কি বলছে স্থানীয় সরকার প্রশাসক নিয়ে? প্রশাসক নিয়ে বলা হয়েছে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তাকে উইথড্র করতে পারবে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত অনির্বাচিত প্রশাসক প্রতিনিধিকে তারা উইথড্র করবে না। ভাই জনগুরুত্ব ইস্যুতে ভুল হচ্ছে। এটা নিয়ে আমরা এর আগে অনেকবার মানে এই যে ইট ইজ আপনি সার্চ করেন, আমি আপনাকে বললাম। ফলে কি হচ্ছে দেখেন, খেয়াল করে, ফলে আপনি আদতে জুলাই সনদের উপরে নাই তো। এখন আমি তো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাচ্ছি আপনাকে, জুলাই সনদের উপর নাই। এবার আসেন শান্ত ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা, ওই যে প্রথম শুরু করছিলাম, খেয়াল করে দেখেন টার্মিনোলজির ডিবেট হচ্ছে। সংস্কার ভাই খুবই চমৎকার ব্যাখ্যা করছেন, এন্ড আমি ওনার এই পয়েন্টে এগ্রি, যে উনি যেটা বলছেন খুবই চমৎকার একটা আর্গুমেন্ট নিয়ে আসছেন। বাই দ্য ওয়ে, এটা খুবই রাইটলি উনি বলছেন যে দেখেন প্রবলেমটা আমরা দুইটা শব্দ, কিন্তু এটা খুবই ভারী শব্দ, দুইটা শব্দের ওয়েটটা আমরা ক্যারি করতেছি না, ক্যারি করতে চাচ্ছি না। একটা হচ্ছে রিফর্ম, আর একটা রেফারেন্ডাম, অ্যামেন্ডমেন্ট। ফলে দুইটা শব্দ তো আলাদা, দুইটা অর্থ বহন করতেছে ভাই। এবার আসেন ভাই, যে শব্দটা বলছেন দেখেন, আদেশটা খেয়াল করেন, জুলাই সনদের যে আদেশটা দেওয়া হয়েছে, আদেশের পয়েন্টে খেয়াল করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও হুয়ার কার্যবলী বিস্তারিত বলা হয়েছে, এবং কিভাবে করে শপথ দেওয়া হবে ডিটেল এখানে উল্লেখ করা হয়েছে। এখানে শপথ আপনি নিচ্ছেন, খেয়াল করে দেখেন, আপনাকে আমি একটা নেমিং করতেছি, একটা ফ্রেমিং করতেছি, আপনাকে একটা পরিচয় দিচ্ছি, আপনাকে একটা ব্যানারের সামনে বসাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ না? সেখানে বলা হচ্ছে সংস্কার পরিষদ, কিন্তু সেখানে তো বলেছে, সেই ব্যাখ্যা তো দিয়েছে যে একটা সংকট থেকে উত্তরণের জন্য একটা কৌশলগত অবস্থান ছিল বিএনপি, সেটাকে হ্যাঁ করা। দেখেন এখন কৌশলগত অবস্থান জি আপনি কার সাথে করলেন? সাধারণ জনগণকে আপনি তাহলে মানে একেবারে ডিফারেন্ট একটা ট্র্যাকে তুললেন না। কৌশলগত অবস্থান এমন কি হইতে পারে? একটা কৌশলগত অবস্থান কি আসলে? একটা কৌশলগত অবস্থান আপনি ওপেন প্ল্যাটফর্মে দাঁড়ায়া আপনি কমিটমেন্ট করতেছেন। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ওপেন প্ল্যাটফর্মে দাঁড়ায় জনগণকে তিনি মানে ইন্সপায়ার করতেছে গণভোটের জন্য, রান করার জন্য। ভাই কৌশলের
আসলে মেটাফোরটা কি, কৌশলের আসলে ব্যাখ্যাটা কি? এভাবে করে কৌশল করা যায় যে একটা দলের এন্ড টু এন্ড লোকজন গণভোটের কথা বলবে, এন্ড টু এন্ড লোকজন গণভোটের দাবি, জুলাই সনদের দাবি এক্সিকিউশনের কথা বলবে, আর তিনি জাস্ট গণভোট এবং নির্বাচন হয়ে যাওয়ার পর 2/3 মেজরিটির দোয়াই দিয়ে পরের দিন বলবে গণভোট একটা প্রতারণার দলিল, জুলাই সনদ আসলে আমরা অক্ষর অক্ষরে পালন করবো না, আদতে আমি অক্ষর অক্ষরে পালন করতেছি না। এটা কি কৌশল হইতে পারে? এটা প্রতারণা, নোট মাই ওয়ার্ড। কৌশল আর প্রতারণা তাহলে পার্থক্য আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, কোনটা কৌশল কোনটা প্রতারণা তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যাখ্যা করতে হবে না? এইটা আপনি তো লেজিটিমেসির যে 12 সদস্য যদি তারা ইয়েগুলো প্রশ্ন মানে সুপারিশগুলো নিয়ে আসে এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতার কারণে যদি বিএনপি সেটা পাশ করায়ও না, সেটা সেখানে সমস্যা কোথায় দেখেন? আমি তো দেখেন এখানে সমস্যাটার উত্তরটা এখানে না, উত্তরটা আরেকটু ভিতরে। আপনি যেটা বলছেন ইউ আর ভেরি রাইটলি সেইং, ভাই যেটা বলছে ইটস ট্রু, তার কাছে 2/3 মেজরিটি আছে, সে তো এটা পাশ করে নিয়ে আসতে পারে, রাইট? পারে না? ভাই যেটা বলছে সেটা তো ম্যাটার, কারণ তাকে তো আপনি অধ্যাদেশ পাশ করার একটা ইয়া দিয়েই দিচ্ছেন, আপনি অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা তাকে দিয়ে দিচ্ছেন না, থ্রু হোয়াট? থ্রু ইয়োর ভোট। রাইট। তাহলে আপনাকে প্রশ্নে আবার আসতে হবে, সেই সালাউদ্দিন ভাইয়ের উত্তরে আবার যেতে হবে। সালাউদ্দিন ভাই নিজের মুখে বলছিল যে গণভোট যখন হয়ে যাবে তখন গণভোট এটা সকল ভোটকে সুপারসিড করবে পাওয়ারের দিক থেকে। আই হ্যাভ নো ওয়ার্ডস। এখন আপনি তার ব্যাখ্যা নেন, আমার ব্যাখ্যা নেওয়ার দরকার নেই। তিনি দেখেন বলছেন কিনা, আপনি যদি সুযোগ থাকে আমি ভিডিওটা চালু করে দেখাবো। তিনি পাওয়ারের দিক থেকে গণভোটকে কিভাবে তিনি সুপারসিড, তিনি বলছেন যে এটা তাকে একটা আইনি ভিত্তি দিবে। এখন ভাই দেখেন সবই আপনি বললেন, তাহলে আমি ভাই কি বলতে পারি? ওই যে ভাইয়ের মতন বলতে হয় যে এখন এটাই পারফেক্ট, এটাই ইমপারফেক্ট। আচ্ছা, ভাই বলছেন কি খেয়াল করে দেখেন, ভাই বলছেন যে এটা পারফেক্ট আবার ইমপারফেক্ট। তাইলে আপনি একটা ইমপারফেক্ট যখন আপনি বলেন, যখন আপনি এটার মধ্যে একটা নুক্তা দেন যেটা ইমপারফেকশন আছে, তাহলে আপনি পারফেকশনের জন্য রান করবেন কিনা, দিস ইজ দি কোশ্চেন। আপনি এখান থেকে রান করেন। আচ্ছা, আর আমি একটা ব্যাপার আপনাকে বলি, দেখেন আরেকটা আলোচনা এখানে আসছেন, ছোট করে শেষ করে দিব। আরেকটা আলোচনা এখানে আসছে যে এটা স্বাধীনতার লেজিটিমেসি ধরে, স্বাধীনতার ক্রোনোলজি ধরে একটা মানে সংবিধান, যেটা মানে বাই 71 থেকে আমরা পাইছি না। এখন প্রবলেমটা কোন পয়েন্টে দেখেন, এটা একটা ফ্রেম হচ্ছে তাহলে যারা সংস্কার করতে চায় তারা কি এটা বলতে চায় যে আপনি 71-এর ক্রোনোলজিটাকে মেনটেন করবেন না বা রাখবেন না? সেটা তো বলতে চায় না তারা। পৃথিবীর অসংখ্য দেশ আপনি এখন গুগল করেন আপনি পেয়ে যাবেন, যারা তাদের সংবিধান তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজনে কমপ্লিটলি চেঞ্জ করছে। এন্ড প্রিএমবেলে 71-এর ডিটেল বর্ণনা সেখানে থাকবে। সেখানে তো আপনি বিভিন্ন তফসিলগুলোতে সেখানে 71-এর না, তাহলে তো আবার এটা পুরনো বিতর্ক যে আবারও সেই জায়গায় আমরা যাব কিনা। যখন এই যে 5ই আগস্টের পর যখন আপনাদের হাতে সুযোগ ছিল, এনসিপি তো তখন গঠিত হয় নাই, মানে যখন তারা সরকার গঠন করলো, মানে উপদেষ্টা কমিটিকে পছন্দ করলো, সেই সময় তো এইটার সুযোগ ছিল, সংবিধান ছুঁড়ে ফেলে দেন। আমরা বলছিলাম তো না, এখানে একটা পয়েন্ট আপনারা বলছিলেন আর হয় না, এটা দেখেন না হয় নাই ভাই, এইটাই প্রবলেম। দেখেন এটা একটা ফ্রেম, আমি আবার বলি, আমি তো বলি দেখেন এনসিপি একমাত্র দল যে আসলে অনেক কিছু বলছে হয় নাই, কিন্তু ওই সময় বিএনপি বলছে পাওয়ারে না থাইকাও অনেক কিছু হয়েছে। এখন সব সচিব তাদের আগে যারা সচিব ছিল তাদের এখন সচিব আছে, আগে যারা পররাষ্ট্র উপদেষ্টা ছিল এখন তাদের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। আচ্ছা কিছু একটা বলার সুযোগ দেন যদি মানে থ্যাংক ইউ, আপনি অনেক ডিটেইলসে বলছেন, জাস্ট একটা পয়েন্ট একটু যোগ না করলেই না। দেখেন আপনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন বা অন্য যেগুলো বলছেন, দোজ আর ভেরি টু সাম এক্সটেন্ট ফ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু আপনি ওই সময়কার কনটেক্সট এড়ায় গেছেন। যে কনটেক্সটে যে কনটেক্সটে প্রেক্ষিত যে কনটেক্সটে 2024-25 এই সময়টা ডেভেলপ করেছিল এবং যে ধরনের অনিশ্চয়তা রাষ্ট্রের মধ্যে ডেভেলপ করেছিল, যেই ধরনের মানে নন স্টেট অ্যাক্টর পাওয়ার ডেভেলপ করেছিল, আপনি সেইটা পুরোটা এড়িয়ে যাচ্ছেন। আমি বিএনপিকে ডিফেন্ড করার পক্ষে না, ইভেন সালাউদ্দিন সাহেবকে ডিফেন্ড করারও আমি কেউ না, বাট একটা পয়েন্ট এই সময় না বললেই না, সেটা হচ্ছে যে 2024-এর পরে এনসিপি জামায়াতের যে আচরণটা ছিল, দ্যাট ওয়াজ এক্সট্রিমলি অ্যান্টি স্টেট অনেক ক্ষেত্রে। কারণ দেখেন বাংলাদেশ কোনো ম্যাচিওর স্টেট না, এটা বাস্তবতা, লেটস অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, এইটা স্টেট ইন মেকিং। আপনি যখন স্টেট ইন মেকিংয়ে থাকেন এবং সেই স্টেটে যদি আপনি সব কিছু জিরো থেকে শুরু করতে চান, অলওয়েজ এইটা ফেল করবে। এইটা বোঝার জন্য না বিশাল কিছু দরকার হয় না। যেটা হয়েছে যে সংস্কারের যে বিতর্কটা, হ্যাঁ নিঃসন্দেহে সংস্কারের, বাংলাদেশ সংবিধানের একটা সংস্কারের দরকার আছে, এই বিষয়ে সন্দেহ নাই, কিন্তু কথাটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট
টু হোয়াট এক্সটেন্ট, হ্যাঁ এই প্রশ্নটাতেই তো আটকায় যাচ্ছে। এবং ওইখানে কিন্তু জনগণ তার অ্যামেন্ডমেন্ট এবং রিফর্ম দুই জায়গাতেই মানে আমাদের এই সো কল্ড সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী এবং আমলা মিলায় যে গ্রুপ তৈরি হইলো, তাদের মানে পাশা খেলার মধ্যে তারা ওইখানে পড়ে গেছে। মূল পয়েন্টটা হলো যে যদি আপনি আমি একটা উদ্দেশ্যটা ছোট প্রশ্ন থাকে, করি, আমি আপনি জাস্ট অনুমতি এটা শেষ দিয়ে করিনি, রেখেছেন। আপনি আপনার কথা ইমপারফেক্ট এবং পারফেক্টের যে আলাপটা নিয়ে আসছেন, দেখেন কোনো সংবিধান দুনিয়ার ইনক্লুডিং লাইক আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, Right. পারফেক্ট না। কারণ হচ্ছে সংবিধান লেখাই হয় যে একটা বেসিক প্রিন্সিপাল যেটা যাতে পারফেক্ট কারকেই তো ইমপারফেক্ট। এটার ব্যাপারে আমি 100% একমত। মুভ করে। আমি ওই জায়গায় আছি, আমরা ওই জায়গার বাইরে যাই না। জি, জি, আপনার আমি just প্রশ্ন- একটা সিম্পল প্রশ্ন করি, দেখেন খেয়াল করেন ভাই যেটা বলছেন, কি বলছেন হচ্ছে যে সংস্কার প্রয়োজন আছে, ওনার ওয়ার্ড। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন সংস্কার প্রয়োজন আছে, আপনি ওই সময়কার ক্রিটিক্যাল মোমেন্টামকে ধরে বলছেন দ্যাট ওয়াজ নট দি রাইট মোমেন্ট অ্যাকর্ডিং টু ইউর আর্গুমেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে মানে কোনটা রাইট মোমেন্ট হবে, আপনি যে কোন মোমেন্ট আসলে যেটাকে আপনি রাইট বলবেন, কেন আমি বলি দিস ইজ দি রাইট মোমেন্ট। এখন একটা গণতান্ত্রিক সরকার আছে কিনা, 2/3 মেজরিটি আছে কিনা, একটা বিরোধী দল আপনি আছে যে যারা কোঅপারেটিভ বিরোধী দল, এবং তারা সমালোচনা করতেছে, রাজপথে আন্দোলন করতেছে, সরকারকে ইন আ ওয়ে সহযোগিতাও করতেছে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের প্রশ্নে। কিন্তু তাহলে ঠিক কোন সময়টা, মানে এতে ভালো সময় তো আমি দেখি না ভাই আসলে, বিগত 18 বছর ছিল না, তার আগে ছিল না, ঠিক কোন সময়টা আসলে এটা একটু দিয়ে কোন সময়টা হইলে মনে হবে আপনার যেটা পসিবল আসলে। আপনার যে প্রশ্নটা, এবং থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটা করার জন্য, আসলে কোনটা রাইট মোমেন্ট, ডেফিনেটলি ইলেকশনের পরে ইলেক্টেড গভর্নমেন্ট যখন ক্ষমতায় আছে, একটা ইলেক্টেড পার্লামেন্ট যখন আছে, সেটাই রাইট মোমেন্ট যে কোনো সংস্কারের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা যদি আবার ডেমোক্রেসির লজিকে ফেরত যাই, তাহলে যেহেতু 2/3 মেজরিটি গভর্নমেন্টের আছে, সো গভর্নমেন্টের ওইটা আবার জনগণের ম্যান্ডেট যে সে কি করবে। এখন যদি বিরোধী দল মনে করে যে এইটা কাজ করছে না, তখন বিরোধী দলকে 5 বছর ওয়েট করতে হবে এবং 5 বছর পরে গিয়ে 2/3 মেজরিটি নিয়ে এসে এটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে গণভোটকে পাশে রাখছি না আমরা? ডেমোক্রেসি ওয়ার্ক। এখন ওই যে গণভোটের প্রশ্নটা তো আমি আপনাকে আগেই বললাম, আপনার argument-ই কিন্তু, amendment আপনার আগের এবং বক্তব্যে এটা আপনি reform- দিছেন, না, না, right. আপনি ডোন্ট পুট ইউর ওয়ার্ডস অন মাই মাউথ। অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মের যে এন্টায়ার ওই যে ছক, এইটা হচ্ছে যে কয়েকজন বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট এবং ব্যক্তি মিলে তৈরি করা, এবং আনফরচুনেটলি আমাদের রাজনীতি এটার মধ্যে পড়ছে। এখন আলাপটা হচ্ছে আপনি এইটা থেকে রাজনীতিকে বের করে নিয়ে এসে একটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে ঢুকবেন কিনা। যেমন ধরেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডেফিনেটলি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের মেম্বার থাকতে হবে, এইটা ডেমোক্রেটিক প্রসেসে এইটা জরুরি, এবং সরকারকে তার দিক থেকে সর্বোচ্চ ছাড়টাও দিতে হবে, কারণ তার 2/3 মেজরিটি আছে। কিন্তু এর অর্থ এই না যে বিরোধী দলের সবগুলো রাজনৈতিক দাবি সরকার মানতে বাধ্য। ঠিক যেভাবে সরকারের সবগুলো প্ল্যান বিরোধী দল যেমন সহযোগিতা করতে বাধ্য না। আপনি যেটা বলেছেন সহযোগিতা করা, ডেমোক্রেসিতে বিরোধী দলের কাজ সহযোগিতা করা না, না, এটা ডেমোক্রেসিতে অনেকগুলো ওয়ার্ডের বিরোধী একটা দলের ওয়ার্ড কাজ হচ্ছে সহযোগিতা করা। চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জ করতেছে So তারা, either সেটাও বলছি। আপনি চ্যালেঞ্জ করেন সেটাও বলা হয়েছে। সরকারের ডিসিশনগুলোকে এবং 5 বছর পরে ইলেক্টেড হয়ে ফেরত আসেন, আচ্ছা। 2/3 মেজরিটি, আচ্ছা, অর পলিটিক্সটাকে মুভ জি করেন। জি জি পরিষ্কার। ডক্টর We are in this very same page. যদি এই বিষয়টা বলেন যে দেশের একটি বড় রাজনৈতিক অংশের মতামতকে ধরেন অগ্রাহ্য করে এটা কি স্থায়িত্ব কোনো দিকে যাচ্ছে, মানে বিতর্কহীন একটা জায়গায় কোনো সময় পৌঁছানো সম্ভব? অগ্রাহ্য করলো সেটা আপনি কিসের ভিত্তিতে বলবেন? বরং আমি যদি এইভাবে বলি যে বিএনপি যেহেতু তাদের অবস্থান, যদিও এটা সালাউদ্দিন আহমেদ যেভাবে বলেছেন যে আমরা কৌশলগত কারণে বলেছিলাম, এটা অনেকে ভালোভাবে নেয় নাই, যেটা পলিটিক্যাল একটা কৌশল, সেটা তিনি এইভাবে স্বীকার করে নিলেন। ওই স্বীকারটা একটা সিম্পলিসিটির অংশ হিসেবে তিনি করে ফেলেছেন, নাও করতে পারতেন, কিন্তু রিয়ালিটিটা আমরা ওই সময়কার সবাই বুঝি। কিন্তু বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে, তার বক্তৃতায় সব জায়গায় বলেছে, যেসব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তাহলে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা জায়গাগুলোকে তারা মানবে না, ইনক্লুডিং পিআর। ইভেন এইটা অনেকটা প্রধান উপদেষ্টা এবং ডক্টর আলী রিয়াজের কথারও প্রতিধ্বনি। তারাও তাদের প্রথম দিককার কথায় বলেছিল যে এইখানে সব দল যেটুকুতে একমত হবে সেটা নিয়েই আমরা সংস্কারে যাব, আর বাকি যেগুলো একমত হবে না এটা দলগুলো তাদের ইস্তেহারে দিবে, জনগণ যেই রায় দেয়। এখন যেই দল নির্বাচনের আগে জনগণের কাছে তার অবস্থান স্পষ্ট করে দিল যে বিষয়গুলোতে আমাদের দ্বিমত আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব না, তাহলে সেইটা জানার পরে সেই দলকে জনগণ যদি 2/3 মেজরিটি দেয়, তাহলে আপনি ওই দিক থেকে তো এভাবেও দেখতে পারবেন যে তারা দ্বিমত থাকা জায়গাগুলোকে বাস্তবায়ন করবে না,
সেই মত জনগণ দিয়েছে, সেই পক্ষে রায় দিয়েছে। এখন যদি তারা ওই অনুমতি দিলে গণভোট একটা মানে প্রশ্ন করবো ভাই। তারা যদি ওই গণভোট মেনে নেয়, তাহলে এই দিকে যে তারা জনগণকে অঙ্গীকার করেছে যে আমাদের আপনারা নির্বাচিত করলে আমরা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ করব না, আর গণভোটের ওইখানে গেলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ করতে হয়, তাহলে আপনি বিএনপিকে এখন কোন দিকে যেতে বলবেন? বিএনপি জনগণ যে তাদেরকে এইখানে তারা তো ক্লিয়ার করেছে, বরং গণভোটের বিষয়টা যে একটা হ্যাজি ক্ল্যামজি বিষয় ছিল, এই বিষয় তো বারবার বিএনপি উঠে সঠিক এসছে। এখন পর্যন্ত সঠিক পথেই আছে। কি যে একটা প্রশ্ন একটা ছোট্ট করতে চাই। প্রশ্ন জি ভাই, আপনার প্রসঙ্গেই আমি একমত। সেটা হচ্ছে তারা নোট অফ ডিসেন্ট যেগুলোতে ছিল না, বা তাদের নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল তারা মানবে না, এরকম একটা প্রসঙ্গ ছিল। আচ্ছা, জুডিশিয়ারি সেক্রেটারিয়েট প্রসঙ্গে তাদের নোট অফ ডিসেন্ট ছিল না। হ্যাঁ, আমি এবার এটা কেন মানবো না? আমি বলছি, হ্যাঁ সেটা নিয়ে এই কিছু বিএনপির কিছু জায়গা নিয়ে তো আমার নিজের আপত্তি আছে, আপনার অনুষ্ঠানে সহ অনেক জায়গায় বলেছি। তাদের মানবাধিকার কমিশনটা নিয়ে যে তারা যে আগেরটা বাস্তবায়নও করলো না, সেটাকে আরো কিছু সংশোধন করতে চাইলে, বেটার কিছু করতে চাইলে সেটাও করেও এখানেই পাশ করা যেত, সেটাও করলো না। আবার এটা একটু দেরিও করে ফেলছে। গুম সংক্রান্ত ইস্যু নিয়ে আপনি বলেছেন, কমিশন নিয়ে, ইভেন দুদক নিয়ে যে একটু ঢিলেমি হচ্ছে, এর ফলে সরকারের সমালোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সরকার এবং সরকারি দলের ক্ষতিই হচ্ছে। আমি এতে কোনো উপকার দেখি না, কিন্তু তারা এটা কেন করছে এটা জানি না। সেই সমালোচনা তো আমার তরফ থেকেও আছে, আমি সমর্থক হয়েও তো করছি। সচিব যে বিচার বিভাগীয় যে সচিবালয়টা করার কথা, সবগুলাই সরকার বলছে যে তারা ওগুলো আগে যেইভাবে ছিল সেভাবে না করে তারা একটু রিফর্ম করে, বা তারা একটু এটা তারা গুছিয়ে নিয়ে করবে। কারণ তাদের মতে আগের ইন্টারিম গভর্নমেন্টের সময় বেশিরভাগ করা হয়েছিল, একটি রাজনৈতিক সরকার ধরেই নিয়েছিল যে ক্ষমতায় বিএনপি আসবে এবং বিএনপিকে কিভাবে আষ্টে পৃষ্ঠে বাধা যায়। ইন্টেনশনই ছিল বিভিন্ন এই যে ফর্মুলা বের করার মূল ইন্টেনশন ওইটা। সুতরাং বিএনপি ওইভাবে করে তো দেশ চালাতে পারবে না, এটা তাদের মত। সুতরাং তাদের এটা দ্রুত করা উচিত এইটা। বরং তাহসিন দু একটা ব্যাখ্যা একটু ভুল বোঝার অবকাশ আছে, যেটা স্থানীয় সরকার প্রশাসক নিয়ে বিএনপি তাদের সব সময় তাদের আলোচনায় সব কিছুতে এই কথাটা কেন এনেছে বারবার? কারণ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে তারা বিএনপি বা জামায়াত বা বিরোধী দল থেকে স্থানীয় সরকার প্রতিনিধি যারা নির্বাচিত হতো, তাদেরকে মামলার ফাঁদে ফেলে জেলে রেখে পলাতক দেখিয়ে তাদেরকে বরখাস্ত করে দিয়ে তার দলীয় প্রশাসক নিয়োগ করত। এই প্রক্রিয়াটা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। সেই জন্য বিএনপি বলেছিল তারা নির্বাচিত কোনো প্রতিনিধিকে বিশেষ জরুরি পরিস্থিতি তৈরি না হলে তাদেরকে তারা সরাবে না, অপসারণ করবে না, সেইটা। কিন্তু এই এখনকার যে স্থানীয় সরকার প্রতিনিধির যে বিষয়টা প্রশাসক নিয়ে আছে, সেটা হলো আওয়ামী লীগ বিনা ভোটে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর করে লুটপাটতন্ত্র কায়েম করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিনিধি সেজে বসেছিল। গণঅভ্যুত্থানের পরে তারা সবাই পালিয়ে গেল, খালি থাকলো, দেশ তো চালাতে হবে। সেইখানে প্রশাসক নিয়োগ দিল ইন্টারিম সরকার এবং ভাগ্য বাটোয়ারার নিয়োগ হলো। কিছু এক চিমটি এনসিপি থেকে, এক চিমটি জামাত থেকে, আর দুই চিমটি বিএনপি থেকে, কম বেশি তাদের না 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 আপনাদের তো দল তৈরি না হলে আপনার এই ফ্রেমই ছিল, আপনাদের লোক উপদেষ্টা ছিল। কোন চিমটি ছিল বিএনপির পক্ষ থেকে? এক্স্যাক্টলি, হ্যাঁ বলছি আমি, বিএনপির তো এক চিমটি এক বাকি হওয়ার কথা। আচ্ছা, যেখানেই হোক এই তিনটা দলকে, তিনটা গ্রুপকে তুষ্ট করে ইন্টারিম সরকার কোথাও কোথাও এইভাবে নিয়োগ দিয়েছে। এবং যেহেতু স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিল যে উপদেষ্টা, সেই উপদেষ্টা এখন এনসিপি নেতা এবং তাদের ছাত্র প্রতিনিধি ছিল। সুতরাং সেইখানে আমরা ঢাকার প্রশাসক নিয়োগ নিয়ে কোন লেভেলের উত্তরে নিয়োগ দিয়েছে, বিতর্কিত লোক দেখেছি না, সুতরাং দিয়েছিল। এখন এইখানে বিএনপি নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে তাদের স্থানীয় সরকার নির্বাচন দিতে প্রস্তুতি নিতে একটা সময় লাগবে না? ইতিমধ্যে তো বলেছে যে অক্টোবরে শুরু করে 10 থেকে 12 মাসে শেষ করবে সকল নির্বাচন। এখন এই টাইমটা কি তাদের কি উচিত ছিল ওই এনসিপি এবং জামাতের প্রশাসককে বহাল রেখে দেশ চালানো? সেটা তারা করবে না। তারা এই ইন্টারিম এই টাইমটার জন্য তারা এইটা পরিবর্তন করে তাদের যাদের দ্বারা তাদের পলিসিটা ইমপ্লিমেন্ট করতে পারবে, তাদের অর্ডার ক্যারি আউট করাতে পারবে, তাদেরকে দিয়েছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত দাবি হবে এটা, এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে চালাতে হবে দাবি হবে সেটা, সেটা তো সরকার। জি পরিষ্কার। আসিফ বিন আলী, আমরা
এই প্রসঙ্গ থেকে জাস্ট আমাদের হাতে সময় একটু কম আছে, যেহেতু এই প্রসঙ্গ নিয়ে আলোচনা মোটামুটি হলো, আমরা মোটামুটি ভিউটা বুঝতে পারলাম। একটু বলবেন যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে যেই আবহাওয়া পরিস্থিতি যা হচ্ছে, সারা দেশে মানুষের দুর্ভোগ, ঢাকায়, চট্টগ্রামে, আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে ওদিক দিয়ে উত্তরাঞ্চলে আপনার বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকালকে। আজকেও কি পরিমাণ হয়েছে আমি আজকের খবরটা বলতে পারবো না, কিন্তু চট্টগ্রামেও এরকম। তো সেই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা, দেশের এত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, সেইখানে যেভাবে পরীক্ষার বন্ধ না করে পরীক্ষাটা চালু রাখা হলো, সেটা কতটা ঠিক হয়েছে? এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এবং এই অন্যায় ডেফিনেটলি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং মানে আবহাওয়া অফিস, এই তিনটার ঘাড়েই এই অন্যায়টা বর্তায়। দুটো ব্যাপার, একটা হচ্ছে আবহাওয়া অফিসের ঘাড়ে বর্তাবে কেন? আবহাওয়া অফিস তো দিয়েছে সবসময়, ঘন্টায় ঘন্টায় তারা আপডেট দিয়ে এই যাচ্ছে। ক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে আবহাওয়া অফিসের যথেষ্ট উইকনেস ছিল, আমরা যতটুকু যদি ফলো করি। দেখেন, মূল ব্যাপারটা হচ্ছে, মূল ব্যর্থতার দায়টা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, হ্যাঁ। আর তার সাথে যে সহযোগী, অর্থাৎ আবহাওয়া দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং স্থানীয় প্রশাসন, এই চারটাই তো স্টেক হোল্ডার এসএসসি পরীক্ষার দেশব্যাপী, তাই না? এই চারটা স্টেক হোল্ডারের মধ্যে একটা সমন্বয়ের দরকার হয়, আর সবার উপর থেকে আদেশটা আসে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, আর সব নিচে গিয়ে ইউএনও পর্যায়ে সেটাকে বাস্তবায়ন করা হয় এবং স্কুল লেভেলে। তো সবার ওপরটা যেমন ফেল করেছে, সবার নিচেরটাও খানিকটা ফেল করেছে। নিচেরটা হয়তো বা জানাতে ফেল করেছে যে গ্রাউন্ড সিচুয়েশনটা কি, আর ওপরটা সিদ্ধান্ত নিতে ফেল করেছে। আপনি আবহাওয়া অফিসের কথা বলেছেন, এটা বলছি এই কারণে, দেখেন পৃথিবীতে টেকনোলজি এখন ওই পর্যায়ে চলে গেছে, আপনি লিটারালি কাউন্ট করে বলে দিতে পারবেন একটা প্রবাবল সংখ্যা পর্যন্ত, যে কখন এই সপ্তাহে কতটুকু বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত যে হচ্ছে, দেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষের যে ভোগান্তি হচ্ছে, এইটা তো মোটামুটি ক্লিয়ার। তো সরকার কি সকাল 7টা-8টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন না? আচ্ছা, তাহলে তো বহু শিক্ষার্থী, শুধু তাদের এবং অভিভাবক, তাদের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারতো। দেখেন আমাদের যেটা হয়েছে, আমাদের শিক্ষার এমনি লবডঙ্ক অবস্থা, হ্যাঁ, আমাদের এভারেজ মানে রিডিং কোয়ালিটি, হ্যাঁ, মানে এশিয়ার অন্য যে কোনো দেশের থেকে কম, কিন্তু আমাদের ওই থার্ড বার্ট অনেক বেশি। তো থার্ড বার্টটা হচ্ছে যান যায় যাক, হ্যাঁ, শিক্ষার্থী রাস্তায় ডুবে মরলো কি মরলো না, পরীক্ষা চলুক। অ্যান্ড দিস ইজ আ ভেরি রং পজিশনিং। আচ্ছা, ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি কি এই ভোগান্তি এড়ানো যেত না কোনোভাবেই? হ্যাঁ, ডেফিনেটলি যেত। চিটাগাংয়ে বন্ধ করেছে না? চিটাগাং বোর্ডের পরীক্ষা তো স্থগিত আছে, ওদের ওইখানে একটু আগে না, আপনি দেখেছেন যে নোয়াখালী, কুমিল্লার দিকে কি অবস্থা? এটা তো কুমিল্লা বোর্ড। চিটাগাং বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত করেছে চিটাগাংয়ের বন্যার জন্য। জি, তাহলে একটা বোর্ড তো বন্ধ হয়েছে, বাকি 8টা-9টা বোর্ড যে আছে, তার মধ্যে অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে, কোথাও কোথাও কেন্দ্রে পানি উঠেছে। কুমিল্লা, নোয়াখালী, হাতিয়া, ওই অঞ্চলে কয়েকটা কেন্দ্রে পানি উঠেছে। কিন্তু শুধু কেন্দ্রে পানি না উঠলো, ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় কেন্দ্রে যে যাবে পরীক্ষার্থীরা, সেই পথটা তো দূর হয়। এই ঢাকা শহরে ইংলিশ মিডিয়াম অনেক স্কুল কিন্তু বন্ধ গেছে এই 2 দিন। তারা নোটিশ দিয়ে স্টুডেন্টদেরকে ক্লাস ক্যান্সেল করেছে। তাহলে এইখানে যদিও এটা একটা আইনি বিষয় বা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে বলছে যে স্থানীয় প্রশাসন থেকে রিপোর্ট আসতে হবে যে এইখানে যে পরিস্থিতি এক্সিস্ট করছে বা তৈরি হয়েছে, এই ন্যাচারাল এই তৈরি হয়ে গেছে, এই ওয়েদারে পরীক্ষা কন্ডাক্ট করা সুষ্ঠুভাবে সম্ভব নয়, এই মেসেজটা তাদের দিতে হবে বোর্ডে। বোর্ড কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবে এবং এটা একটা কোঅর্ডিনেশন। একতরফাভাবে কোনো পক্ষ বন্ধ করে দিলে সেটারও সমালোচনা করতে পারে। সেই ক্ষেত্রে ব্যর্থতা দেখি সব পক্ষের কোঅর্ডিনেশনের ব্যর্থতা। স্থানীয় প্রশাসন কেন তারা জানালো না যে আমার এখানে এই কেন্দ্র পানিতে ডুবে গেছে, পরীক্ষা নেওয়া সম্ভব না, আমার এই কেন্দ্রে আসতে গেলে ছাত্রছাত্রীরা হাঁটু পানি কোমর পানি ঠেলে আসবে কিভাবে, সম্ভব না। আর বোর্ড নিজেরাও উদ্যোগী হয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে এই যে বৃষ্টি হচ্ছে, আমরা তো দেখছি নিউজে এই অবস্থা, তো তোমরা মেসেজ দিচ্ছ না কেন? মন্ত্রণালয় পারতো। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা যে স্মার্ট, আউটস্পোকেন, ক্যারিশমাটিক যে শিক্ষামন্ত্রীকে আমরা দেখছি, তার সঙ্গে এইখানে তিনি সবকিছুতে প্রোঅ্যাক্টিভ, এইখানে কেন প্রোঅ্যাক্টিভ হলেন না?
এইটাও একটা প্রশ্নের আচ্ছা, দাবি রাখে। সেটার সাথে ফলে আমি কোঅর্ডিনেশন এবং সব পক্ষের দায় দেব। কোঅর্ডিনেশনের কথা বলছেন, এখনো বাংলাদেশে চাঁদ দেখা হয় কিনা, এটা কমিটি যে বাইতুল মোকাররমে বসে এবং সেটা মোটামুটি হাস্যকর একটা বিষয়ে খাতা কলম মোটামুটি নিয়ে বসে। রূপ নিয়েছে। সেই রকম একটা অবস্থা যদি বলেন, সারাক্ষণ টেলিভিশনগুলো ওপেন, সোশ্যাল মিডিয়া ওপেন, জানা যাচ্ছে যে কোথায় কি কি দুর্যোগ ঘটছে, কোথায় মানুষের ভোগান্তি হচ্ছে। এই সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই অনেক ধরনের অনেক না, নলেজের না, দরকার হবে। দেখেন শোনেন, আপনি সরকারের কার্যক্রমকে আরো সহজ করে দিচ্ছেন, দুর্বল করে দিচ্ছেন। সরকারের যে নেটওয়ার্ক, সরকারের নেটওয়ার্ক তো এই সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার থেকে আরো স্ট্রং। তারা তো তাৎক্ষণিকভাবে তার প্রতিনিধির মাধ্যমে জেনে যাবে যে এইখানে পরীক্ষা নেওয়া সম্ভব না, ওই পরিস্থিতি নাই। তাদের টেলিভিশন দেখারও দরকার নেই। টেলিভিশন দেখে সরকারকে সিদ্ধান্ত নিলে সরকার চালাতে পারে না। সরকারকে তাদের নিজস্ব স্ট্রং নেটওয়ার্ক আছে, সেটার যথাযথ ব্যবহার লাগবে, সেটা তারা ব্যবহারটা করে নাই। আচ্ছা, তাহসিন রিয়াজ। না, ওই যে শান্ত ভাই যেখানে শেষ করছেন, মানে টেলিভিশন দেখে সরকার সিদ্ধান্ত নিবে কি নিবে না, এটা একটা ভালো পয়েন্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যে লোকাল নেটওয়ার্ক দিয়ে সিদ্ধান্ত নেবেন, সেই লোকাল নেটওয়ার্ক তো কাজ করতেছে না। যেখানে লোকাল নেটওয়ার্ক ফেল করে, টিভি দেখে সিদ্ধান্ত নেন। আপনি তো সেটাও করলেন না। এবং আপনি আজকে সারাদিন যে ইমেজগুলো, যে ফুটেজগুলো আমরা দেখলাম, এরকম দুর্বিষহ অবস্থা এবং এরকম ক্রিটিক্যাল মানে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা আমাদের একেবারে ইয়াঙ্গার জেনারেশনকে, ছোট ভাই ব্রাদারদেরকে আমরা ফেলে দিলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েকে দেখলাম লিটারেলি পা ফসে ইয়াতে পড়ে গেছে, মানে ড্রেনে পড়ে গেছে। এবং দেয়ার আর মেনি মানে ফুটেজেস, আমরা তো এটা কন্টিনিউয়াসলি আমরা উইটনেস করতেছি। আপনি খুব ব্রাইটলি বলছেন ফারাবি ভাই, সেটা হচ্ছে যে এই সিচুয়েশন আজকে তৈরি হয়নি, কিন্তু মানে সিদ্ধান্তটা আপনাকে আজকে সকাল 8টায় নিতে হবে কেন? দরকার নাই তো আপনার আজকের 8টায় মানে আপনার সিদ্ধান্ত নিতে। মানে আমরা বলি না ইউ আর মোর স্মার্টার না, মানে দিস ইজ হাউ ইউ সাউন্ড, যে আপনি দুনিয়ার সব বুঝতেছেন, তাই না? আপনি তো আজকে সারাদিন গেছে, আপনি কি সরি ফিল করছেন? সমস্যা ছিল না তো সরি বলতে, প্রধানমন্ত্রী সরি ফিল করে, আপনার সমস্যা কি ছিল? আপনি তো অ্যাপোলোজাইজ হন নাই। আপনি কেন আজকে 8টার সকালে সিদ্ধান্ত নেবেন? আপনি কালকে রাত্রে ঘুমাইলেন কেন? আপনি জানেন না যে আজকে পরীক্ষা আছে? আপনি তো শিক্ষামন্ত্রী, আপনি রাত জেগে থেকে আমাদের শিক্ষার্থীদেরকে পাহারা দিবেন, তাদের ব্যাপারে ভাববেন। এইভাবে করেই না আমরা আপনাদেরকে ভাবি, এভাবে করে না আমরা আপনাদেরকে ফিল করি, ভিউ করি। আর বাংলাদেশে যে ঢাকায় যে লিটারালি মানে বৃষ্টির অবস্থাটা গতকালকে থেকে রিপোর্ট হচ্ছে। আপনি মিডিয়া দেখবেন না, আপনার ইন্টারনাল নেটওয়ার্ক অনেক স্ট্রং। আপনার ইন্টারনাল নেটওয়ার্ক যদি এই অবস্থা হয়, তাহলে ভাই আপনি ইন্টারনাল নেটওয়ার্কের উপর আল্লাহর বস্তে টিভি চ্যানেলে বসে রিকোয়েস্ট করি আপনি ইয়া করেন না। আর শান্ত ভাই যেটা বলছেন, এটা একটা আমলাতন্ত্র। তাকে রুট থেকে জানাইতে হবে, রুটের মানে আপার এন্ডকে রুটের থেকে খোঁজ নিতে হবে। এই যে প্রক্রিয়াটা না ভাই, আপনাকে শিওরলি বলি, আমি একেবারে অন রেকর্ড বলি, কোনো একটা ডাটা রুট থেকে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো একটা মন্ত্রণালয় কোনো একটা ডাটা রুট থেকে তার নিয়ে আসতে 2 থেকে 3 দিন সময় লাগে, লিখিত নিয়ে আসতে। কিন্তু এটার সাথে আপনি এটার জন্য delay করবেন? এর বিপরীতে আবার আরেকটা দিক দেখেন, যে যখন সোশ্যাল মিডিয়াতে মানুষ যখন যা ইচ্ছা তাই বলছে এবং শিক্ষামন্ত্রীর মেয়ের ছবি দিয়ে তাকে হিউমিলিয়েশনের মানে এমন একটা পোস্ট দিচ্ছে, যেটা কিনা আবার তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি এই ছবিটা দিয়েন না, সেটা দিয়ে আবার সেটার বিরোধিতাও করা হচ্ছে। সেইখানে তার নিজের বাচ্চার ছবি দিয়ে তাকে এইভাবে পোস্ট করা, সেটা কি মানে এটা কি বলে যে এটা মত প্রকাশের স্বাধীনতা? না, এটাকে কখনোই আমরা এগ্রি করি না। এটা অসভ্যতা। আপনি মানে আমি জানি না এই ঘটনাটা আমার চোখে পড়েনি, বাট সহজ করে আমি আপনাকে বলি, আপনি প্রতিবাদ করবেন। আমরা এখন অনেক শক্ত শব্দ উচ্চারণ করলাম না। আপনি প্রতিবাদ করবেন, আপনি তার ব্যাপারে যথেষ্ট সমালোচনা করবেন, আপনি তাকে তুলোধন করবেন, দিস ইজ ইয়োর ডেমোক্রেটিক রাইট। না ভাই, আপনি তার পার্সোনাল ফ্যামিলিকে বিং আপ করে সেটাকে সোশ্যাল মিডিয়াকে সামনে নিয়ে এসে আপনি তাকে মানে তার পরিবারকে হেয় করার তো আপনার প্রয়োজন নাই, সেটার দরকার ছিল না। আর এটার ব্যাকগ্রাউন্ড ইনসিডেন্ট আমি জানি না, জানলে হয়তো আমি আপনাকে আরো রাইটলি বলতে পারতাম কি ঘটেছে। তবে আপনি এটা যেটা বলেছেন যে কাউকে রিকোয়েস্ট করে যদি পোস্ট সরানোর জন্য বলা হয়, এটাও আবার রাইট থিং না। সেটাও আবার আপনার মানে আমার মনে হয় না যে সেটা যেদিনের ঘটনাটা কি ঘটছে এভাবে করে আপনি কাউকে আবার প্রেশারাইজ করতে পারেন না যে আপনি পোস্ট ডাউন করেন, সেটাও আবার রাইট থিং না। তার ডেমোক্রেটিক রাইট আছে, সে কথাবার্তা বলতে পারে, বাট ইয়েস সেটা কি হিউমিলেট হচ্ছে কিনা, পার্সোনাল অ্যাটাক হচ্ছে কিনা, আপনি তাকে সমালোচনা করতে গিয়ে তার এমন কোনো মানে কার্যক্রমকে বা তার পরিবারের এমন কোনো সদস্যকে নিয়ে আসতেছেন কিনা যে এই আলোচনার পার্টি না, সেটাও আপনাকে আমাদের সবাইকে ইভেন্চুয়ালি খেয়াল রাখা দরকার। রাইট। আমরা একেবারে শেষের দিকে কিছু যুক্ত করতে চাই। আমরা অন্যান্য প্রসঙ্গ ছিল, আমরা আসলে আনতে পারিনি আজকে সংবিধান এবং আমি রিয়াজের সাথে একটা প্রসঙ্গ যোগ করতে যাচ্ছিলাম। উনি রিয়াজ সাহেব যেটা বলছিলেন যে এটা রিসেন্টলি আমরা বাংলাদেশে একটা জিনিস দেখছি এবং যেটা একদম মহামারী আকারে পর্যায়ে চলে গেছে, যে আপনার কোনো একটা কিছু পছন্দ হচ্ছে না, হ্যাঁ, বা আপনার সমালোচনা করার দরকার,
সেইটা না করে আপনার মানে হয়তোবা ওয়াইফ অথবা আপনার বাচ্চা কাচ্চা কিংবা আপনার প্রেমিকা বা এই ধরনের তাদের পুরো বংশ পরিচয় টরিচয় এনে একটা পুরো মব ক্রিয়েট করা হয় এবং এইটার যে একটা ট্রমা একটা মানুষের উপরে, দেখেন একটা মানুষ যদি সে সব থেকে খারাপ মানুষও হয় তারপরেও কোনো ফ্রিডম অফ স্পিচের ফ্রেমওয়ার্কে আমার আপনার বা কারো অধিকার নাই তার সন্তানের ছবি পোস্ট করার, ইভেন সে যদি বাংলাদেশের সব থেকে বড় সিরিয়াল কিলারও হয়। এইটা তার মানে যে অন্যায় করবে দোষটা তার, এটা তার সন্তানের না বা তার ওয়াইফের না বা তার পার্টনারের না। এবং এইটা যে মহামারী পর্যায়ে চলে গেছে এবং এটাকে অনেক ক্ষেত্রে আমরা ইদানিং একটা জিনিস দিয়ে দেখছি যে গালি দেওয়াটাকে হচ্ছে সাবলটনের ভয়েস আকারে দেখানো হচ্ছে বা হচ্ছে এই ধরনের ক্যাম্পেইনগুলোকে প্রতিবাদের ভাষা হিসেবে দেখানো হচ্ছে। এটা সিকনেস। এটা যারা এটা করছেন তাদের জন্য বলবো যে দেখেন এটা যখন আপনার ঘরের দিকে চলে আসবে তখন মানে কিছু করার থাকবে না। আচ্ছা আচ্ছা, আমাদের আসলে আজকে ওই জলাবদ্ধতা ঢাকার চট্টগ্রামের এবং এর পেছনে যে বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে এবং আসলে শেষ পর্যন্ত কিছু মানে দৃশ্যমান ওই ধরনের কোনো পরিবর্তন আমরা দেখলাম না এবং আবারও সাফারিংসের মধ্য দিয়ে গেল ঢাকার মানুষ, সিলেটের মানুষ, খুলনার মানুষ, চট্টগ্রামের মানুষ, স্টিল সেখানে কি অবস্থা আপনি জানেন। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, হাতে সময় আসলে নাই আজকে আলোচনা। অসুবিধা নেই, এগুলো যে আলোচনার জন্য বছরের পর বছর সময় পাবেন। বছর তবে আমরা আলোচনা করতে চাই না, অ্যাটলিস্ট সমাধানটা হয়ে যায়।